ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানোর বার্তার এখনো কোনো জবাব দেয়নি ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বাভাবিক সময়ের মধ্যে দিল্লি সাড়া না দিলে আবারও তাগিদ দেবে ঢাকা। দুপুরে মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানান মুখপাত্র রফিকুল আলম। বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর বিষয়টি সোমবার ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দিল্লির ফিরতি জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ইস্যুটি সংবেদনশীল, তাই এই বিষয়ে দুই দেশই সময় নেবে, সেটি স্বাভাবিক। মুখপাত্র আরও বলেন, ভারতের সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে শেখ হাসিনা কোন স্টেটাসে অবস্থান করছেন তা আনুষ্ঠানিকভাবে এখনো জানে না অন্তর্বর্তী সরকার। ফিলিস্তিনের রাষ্ট্রপতি লেবাননের এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন, আমি যতটুকু মনে করতে পারি এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই। সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত দুর্নীতি দমন কমিশন দুদকের। 2014 সালে দুদকের প্রতিবেদনের ভিত্তিতেই এই মামলায় 7 অভিযুক্তকে খালাস দিয়েছিল আদালত। অথচ তদন্ত প্রক্রিয়া নিয়ে নানা মহলের অভিযোগ ছিল। এছাড়া বঙ্গবন্ধু নভ থিয়েটার প্রকল্পে প্রায় 120 কোটি টাকা লোপাটের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধেও আবার মাঠে নেমেছে কমিশন। বিশ্বব্যাংকের চাপের মুখে 2012 সালের ডিসেম্বরে পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগে রমনা থানায় মামলা করে দুদক। সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে প্রধান আসামি করা হয় সে মামলায়। এছাড়া পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের কর্মকর্তা কানাডার নাগরিক মোহাম্মদ ইসমাইল, রমেশ শাহ ও কেভিন ওয়ালেস সহ আরও 5 জন আসামি ছিলেন। বিশ্বব্যাংকের সুনির্দিষ্ট তথ্য থাকা সত্ত্বেও সাবেক অর্থ উপদেষ্টা মশিউর রহমান, যোগাযোগ প্রতিমন্ত্রী আবুল হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান কিংবা শেখ হাসিনার কোনো আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। অভিযোগ আছে বাংলাদেশে এসে সাবেক সচিব মোশাররফের সাথে বৈঠক করেন ইসমাইল ও কেভিন। তবে এই দুইজনকে জিজ্ঞাসাবাদের কোনো উদ্যোগই নেয়নি দুদক। এছাড়া কানাডা পুলিশের কাছে রমেশ ও ইসমাইলের ফোনালাপের রেকর্ড ছিল। কানাডা সফরে গিয়ে দুর্নীতির এই প্রমাণও সংগ্রহের চেষ্টা করা হয়নি। তাই সার্বিক বিবেচনায় মামলাটি আবারও তদন্তের সিদ্ধান্ত। এদিকে 1996 সালে বঙ্গবন্ধু নভ থিয়েটার প্রকল্পে প্রায় 120 কোটি টাকা লোপাটের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। সে বিষয়ে নতুন করে তদন্ত করবে দুদক। এছাড়া বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের 21টি প্রকল্পে হরিলুটের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এসব প্রকল্পের কেনাকাটা থেকে শুরু করে অবকাঠামো নির্মাণ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। 21টি চলমান আইসিটি প্রকল্পের অপ্রয়োজনীয় অংশ বাদ দিলে প্রায় 7,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হতো। 2009 থেকে 2024 সাল পর্যন্ত গত 15 বছরে প্রকল্পের নামে তথ্য প্রযুক্তি খাতে কি পরিমাণ অর্থ লোপাট ও দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখতে 12 সদস্যের তদন্ত কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। প্রতিবেদনে প্রকল্পগুলোতে অপচয়, অসঙ্গতি, দুর্বলতা, আর্থিক ক্ষতি, অসম চুক্তি, জনবল নিয়োগের ত্রুটি সহ নানা অনিয়ম চিহ্নিত করা হয়। এই রিপোর্টের মধ্যে ফাইন্ডিংসগুলোর মধ্যে মূলত যেটা আছে যে অপ্রয়োজনীয় অঙ্গ সংযোজন, যেটাকে যদি আমরা এখন বাদ দিই প্রায় 6,900 কোটি টাকার কাজ কমানো সম্ভব হবে। এগুলো মোস্টলি ছিল পলিটিক্যালি মোটিভেটেড। ধরা যাক একজন মেম্বার অফ পার্লামেন্ট অথবা একটা বিশেষ পরিবারের সদস্যদেরকে খুশি করার জন্য এমন সমস্ত লোকেশনে এই প্রজেক্টগুলোকে সিলেক্ট করা হয়েছিল যেগুলোর আলটিমেটলি কোনো বিজনেস কেস নাই এবং এন্ড অফ দ্য ডে দেখা যাবে ওয়েস্টেজ অফ মানি, যেটা আমাদের বহু প্রকল্পের ক্ষেত্রে হয়েছে। সচিব বলেন, এই খাতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এখানে একসময় আইসিটি উপদেষ্টা বলে একজন ছিলেন,
সরকারের, তারপরে আইসিটি মন্ত্রী ছিলেন এবং আরও কিছু প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যে মানুষগুলোর প্রত্যক্ষ ইশারায় প্রকল্প নেওয়া হতো, প্রকল্প বাদ দেওয়া হতো এবং প্রকল্পের খরচ অপ্রয়োজনীয়ভাবে বৃদ্ধি করা হতো। এই জিনিসগুলো কিন্তু তদন্ত প্রতিবেদনে এসছে। প্রতিবেদনে বলা হয়েছে অনেক প্রকল্প নেওয়া হয়েছে যা তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বের আওতায় পড়ে না। এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করে অর্থের অপচয় করা হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার দুর্নীতি তদন্ত অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। আওয়ামী লীগ সরকারের চোরতন্ত্র প্রতিষ্ঠার সহযোগীদের মুখ্য উন্মোচন করা সরকারের দায়িত্ব, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে তিনি জানান, পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পদায়নের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রেস সচিব আরও জানান, কোরিয়ার সাথে অংশীদারত্ব চুক্তি সই হবে। এটি বাংলাদেশের জন্য বড় উন্মুক্ত বাজার হবে। উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন, তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তো উনি কি পরিমাণ চুরি করেছেন সেটা অবশ্যই আপনার সামনে এটা জানতে পারবেন। ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। ছাত্র জনতার অভ্যুত্থানে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন 5 আগস্ট আশুলিয়ায় 6 ছাত্রকে হত্যার পর তাদের মরদেহ ভ্যানে তোলে পুলিশ। পরে রক্তাক্ত মরদেহ কাপড়ে ঢেকে আগুনে পুড়িয়ে দেয় তারা। নৃশংস এই ঘটনার ভিডিও দেখে হতবাক পুরো দেশের মানুষ। পুলিশের এমন নৃশংসতার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার এর শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সেদিন লাশ পুড়িয়ে ছাত্র হত্যার দায় আন্দোলনকারীদের উপর দিতে চেয়েছিল পুলিশ। ঘটনার বিশদ তদন্ত হয়েছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, সে সময় পুলিশের পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা 19 আসনের সংসদ সদস্য সাইফুল ইসলামও গুলি চালান। ভ্যানটা সেখান থেকে সরিয়ে থানার পাশে একটা জায়গায় একটা দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে সেই লাশগুলোতে পেট্রোল এনে বোতল ভরে এক জায়গা থেকে পেট্রোল আনে একজন, আরেকজন এই পেট্রোলটা ঢালে, আরেকজন ম্যাচ নিয়ে আসে, তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গাড়ি সহ। তাদের এই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে এদেরকে কে হত্যা করেছে। এই ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের দ্রুত গ্রেফতার করে আদালতে হাজিরেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত পাওয়া গেলে বিচার কাজে সুবিধা হবে বলেও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আমরা খুব স্বচ্ছতার সাথে এবং খুব সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচিত সরকার দিয়ে এখন দেশ পরিচালনা জরুরি। গণতন্ত্র প্রতিষ্ঠা করা গেলে দেশ থেকে দুর্নীতি ও ফ্যাসিবাদ দূর করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এই জন্য নির্বাচিত সরকার দিয়ে দেশ পরিচালনা জরুরি। আর জনগণের শাসন প্রতিষ্ঠা করতে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বলেও জানান তিনি। যারা আওয়ামী সন্ত্রাসীদের দোসর এবং নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে তাদের বিএনপিতে ঠাঁই নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তর রাখবার হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি।
জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ব্যাকুলতার সংস্কার কার্যক্রম ব্যাহত করবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে দিনাজপুরের কাহারোলে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন। উপদেষ্টা আরো বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার, সেই সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছে সরকার। কমিশনের প্রতিবেদনের অনুযায়ী সংস্কার করা হবে। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন, তবে নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের উপর। নির্বাচন নিয়ে যে অধৈর্য হয়ে যাওয়া, সেটা অবশ্যই সংস্কার কার্যক্রম যেটা চলছে সরকারের, সেটাকে কিছুটা ব্যাহত করছে এবং সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আমরা আহ্বান জানাবো যে রাজনৈতিক দলগুলোই সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে, তাদের প্রতিটি সংস্কার কমিশনে তাদের প্রস্তাবনা দিয়ে সংস্কার কার্যক্রমে সহযোগিতা করুক। সার চুরির চেষ্টা, শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব ও মালিকদের ব্যবসায়িক বিরোধকে সামনে রেখে চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 খুনের ঘটনার তদন্ত করছে নৌ পুলিশ। তারা বলছেন, চেতনানাশক ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে নৌযান শ্রমিকদের। ইতিমধ্যে হত্যায় ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে জাহাজ থেকে। চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখা এমভিআল বাখেরা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এছাড়া গুরুতর আহত 3 জনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান আরো 2 জন। জাহাজটিতে 800 টন বিআইসি এর ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে যাচ্ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি বন্দরে। নৌপুলিশ বলছে, জাহাজ শ্রমিকদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকতে পারে। মালিকদের ব্যবসায়িক স্বার্থকে গুরুত্ব দিয়েও তদন্ত করছেন তারা। পাশাপাশি জীবিত জুয়েল রানার গলায় আঘাতের পরিমাণ খুবই কম। সে তুলনায় অন্যদের কোপানো হয়েছে নৃশংসভাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মালিক পক্ষের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে হত্যাকাণ্ড ঘটতে পারে, অথবা জাহাজে যারা কর্মরত ছিলেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকতে পারে, অথবা কোনো তৃতীয় কোনো পক্ষ এসে সাবোটেজ করতে পারে। বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসার সাথে জড়িত, তো সেক্ষেত্রে ব্যবসায়িক বিরোধও থাকতে পারে। নৌপুলিশ জানায়, চেতনানাশক কিংবা ঘুমের ওষুধ খাইয়ে একে একে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে 7 জনকে। জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলেই হত্যার কারণ জানা যাবে। একটা রুমে একজনকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু পাশের রুমে সে জানতেছে না বা সে ঘুমায় আছে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে এরা যে রাতের খাবারটা খেয়েছে, খাবারের সাথে নিশ্চয়ই কোনো ঘুমের ঔষধ, স্লিপিং পিল অথবা চেতনানাশক কোনো ঔষধ, যে কোনো একটা কিছু প্রয়োগ করা হয়েছে। এদিকে জাহাজের মালিক 6 জন। তারা বলছেন তাদের মধ্যে কোনো বিরোধ নেই। এই হত্যাকাণ্ডের সঠিক ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার চান তারাও। এতগুলি লোকের প্রাণহানি আসলে মেনে নেওয়া যায় না, খুবই দুঃখজনক ঘটনা। এর সুষ্ঠু তদন্তের ভিতর আশা করি ভালো একটা কিছু বেরিয়ে আসবে। আমাদের ভিতরে কোনো বিরোধ নাই। আর সার ডাকাতি না শুধু ডাকাতি, এই সম্বন্ধে আসলে আমি স্পষ্ট কোনো ধারণা আমাদের নেই। এই ঘটনায় হ্যামচর মডেল থানায় অজ্ঞাত 10 থেকে 12 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত মাস্টার গোলাম কিবরিয়ার স্বজনরা। 19 ডিসেম্বর রাতে মেঘনার এলাকাতে একটি অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। সে সময় ডাকাতরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত একটি স্পিডবোট, একটি দোনালা বন্দুক এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে তারা। নৌযান শ্রমিকরা বলছেন, শীতকালে এলাকায় প্রায় ঘটে ডাকাতির ঘটনা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হাইমচর, চাঁদপুর। উৎসবমুখর পরিবেশে ঢাকা সহ সারা দেশে কাল উদযাপিত হবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই উপলক্ষে দেশের সব গির্জা সেজেছে বর্ণিল সাজে। বিশেষ খাবার, সাজ পোশাক, সান্তাক্লজের সাক্ষাৎ আর ক্রিসমাস ট্রির আলোকসজ্জায় উদযাপিত হয় যীশু খ্রিস্টের জন্মদিন। বড়দিনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সকালে রাজধানীর কাকরাইলে চার্চে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। পরে সিটিটিসির অতিরিক্ত কমিশনার মাসুদ করিম জানান, রাজধানীর সব চার্চেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। সোয়াট টিম, বম ডিসপোজাল ইউনিট, রোবট নিয়ে মহড়া দেওয়া হয়েছে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে পুলিশ। পুলিশের সাথে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীও। খ্রিস্টান ধর্মাবলম্বীরাও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। সবার সহযোগিতায় উৎসব মুখর পরিবেশেই বড়দিন উদযাপনের আশা তাদের।
মনে করছি এবং বিশ্বাস করছি যে আমরা খুব নিরাপদে আনন্দের মধ্যে এই বড়দিন উদযাপন করব। আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। শহরের যে অঞ্চলগুলোতে এই উদযাপনগুলো বেশি হয়ে থাকে সেখানে আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি। আমরা চাই যে আনন্দঘন পরিবেশে নগরবাসী যেন তাদের এই উদযাপনগুলো করতে পারে, আমরা সেই জন্য সর্বাত্মক চেষ্টা করছি এবং এখনও পর্যন্ত আমরা এই ধরনের কোনো তথ্য পাইনি যে তাদের প্রতি কোনো হুমকি হতে পারে। ফ্যাসিস্ট সরকারের পতনে জনগণের দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ গণতন্ত্র মঞ্চের। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে সরকার ব্যর্থ হচ্ছে বলেও দাবি নেতাদের। এভাবে চললে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মঙ্গলবার রাজধানীর পুরানো পল্টন মোড়ে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরেও পণ্যের বাড়তি দাম আর আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ ছিল। এরই প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের মঙ্গলবারের এ সমাবেশ। এ সময় সরকারের সফলতা নিয়ে প্রশ্ন তোলেন বিভিন্ন দলের নেতারা। বলেন, সদিচ্ছা থাকলেও দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন, সংস্কার, গণতান্ত্রিক অভিযাত্রা পরস্পর বিরোধী বিষয় নয় বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। এভাবে চললে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তার। মানুষের পেটে যদি ভাত জোগানো না যায়, কোন সংস্কার খেয়ে মানুষ কিন্তু হজম করতে পারবে না। আমার ক্ষুধার্ত না খাওয়া বেকার অসহায় মানুষকে সাথে নিয়ে দরকার হলে আরেকবার আমাদেরকে রাজপথে নামতে হবে। সরকারকে বলতে চাই, এটা বলে শেষ করব, মেহরবানি করে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। এ সময় নিরাপত্তা ও খাদ্য নিয়ে কার্যকর উদ্যোগ নেই বলে দাবি করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনারা আগের পরিস্থিতি বদলে দিতে পেরেছেন, এরকম কিছু করেননি। নদীর মধ্যে লঞ্চ ডাকাতি, এইদিকে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাওয়া, আমরা যতই বলি সেটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করতে পারেননি। মানুষ এখন প্রশ্ন করে, দেশের মধ্যে থেকে, দেশের বাইরে থেকে ভাই হচ্ছে কি? নেতাদের অভিযোগ, সরকার শুরু থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সখ্য গড়েনি। ব্যাপক জনসমর্থনের পরও একলা চলনীতির কারণেই দুর্বল হয়েছে তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে উখিয়ার লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে পুড়ে মারা গেছে শিশুসহ 2 জন। পুড়ে গেছে 6 শতাধিক ঘর। দুপুর 1টার দিকে 1 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের কুতুপালং লম্বাসিয়া ক্যাম্প। মঙ্গলবার সকালে এখানে ছিল বসত বাড়ি, দোকানপাট, ছিল মানুষের আনাগোনাও। হঠাৎ আগুন লাগার খবরে শুরু হয় ছোটাছুটি। মুহূর্তে পুড়ে যায় 6 শতাধিক ঘর। গায়ের জামা কাপড় ছাড়া কিছু নিয়েই বের হতে পারেনি অনেকেই। এখন খোলা আকাশের নিচে জায়গা হয়েছে এসব রোহিঙ্গা পরিবারের। ঘর থেকে কিছুই বের করতে পারিনি, সব পুড়ে গেছে। স্মার্ট কার্ড, চাল, টাকা পয়সা সব পুড়ে গেছে। সবকিছু পুড়ে যাওয়ার পর আমি এসেছি। আমার ঘরের সব মালামাল পুড়ে গেছে। আগুনের খবরে রামু ও উখিয়ার ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বিকেল 3টায়। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। অগ্নিকাণ্ডের সূত্রপাত যেটা, সেটা আমাদের ধারণা যে দুপুরে রান্না করার কারণ থেকে আগুনটা দ্রুত স্প্রেড করে। হ্যাঁ, আর যেহেতু কার্যবস্তু খুব সহজভাবে বাঁশ এবং পলিথিন দিয়ে ফায়ারটা খুব দ্রুত স্প্রেড করে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ 54 লক্ষ টাকা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বছর ঘুরে আবারও আসছে বড়দিন। বিশ্বব্যাপী জাঁকজমকভাবে পালিত হবে যীশু খ্রিস্টের জন্মদিবস। বিশেষ এই দিনকে স্মরণীয় করতে উদ্গ্রীব খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাই নানা রঙের আলোর মিশেলে রঙিন ভুবন তৈরিতে মগ্ন যীশু ভক্তরা। বড়দিন উপলক্ষে ঝলমলে আলোকসজ্জা, বাহারি ক্রিসমাস ট্রি আর নানা আয়োজনে সেজেছে পুরো বিশ্ব। উৎসবকে আরও রঙিন করতে নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতির ওপর গুরুত্ব দিচ্ছে দেশগুলো।
ধর্মীয় সম্পর্ক না থাকলেও ক্রিসমাস উপলক্ষে আয়োজনের কোনো কমতি রাখেনি সংযুক্ত আরব আমিরাত। বড়দিন উপলক্ষে উইন্টার ওয়ান্ডারল্যান্ডে পরিণত হয় মরুর শহর দুবাই। দুবাই সবসময় বিভিন্ন ইভেন্টের আয়োজন করে আসছে। আমরা যেমন ঈদ, রমজান উদযাপন করি, ঠিক তেমনি জাঁকজমকপূর্ণভাবে এখানে বড়দিনকে উদযাপন করা হয়। নানা বয়সী দর্শনার্থীদের জন্য সত্যি একটি ভালো অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি। বড়দিন এবং ইংরেজি নতুন বছরকে বরণ করতে ব্যস্ত মিশর। অর্থনৈতিক সংকটের মধ্যেও বড়দিন উপলক্ষে বর্ণিল সব আয়োজনের পসরা সাজিয়ে বসেছে কায়রোর বিপণী বিতানগুলো। আসাদ সরকারের পতনের পর প্রথম বড়দিন উদযাপন করছে সিরিয়ার মানুষ। গোটা দামেস্ক সেজেছে উৎসবমুখর পরিবেশে। রূপকথার শহর ভেনিস ঐতিহাসিক নগরী ও ভাসমান শহর হিসেবে যার খ্যাতি পুরো পৃথিবী জুড়ে। বড়দিন উপলক্ষে সেই শহরেই চলছে বর্ণিল সব আয়োজন। একজন কিংবা দুইজন নয়, অসংখ্য স্যান্টাকে দেখা গেছে গ্রান্ডে খালে নৌকা চালাতে। বিশেষ এই দিনের মূল আকর্ষণ সান্টা ক্লজ। নানা বয়সী মানুষের জন্য বড়দিনের উপহার নিয়ে প্রস্তুত ফাদার অব ক্রিসমাস। যাত্রা শুরু করেছেন রেইনডিয়ার টানা স্লেজে। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে আরও কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ হারালো জান্তা বাহিনী। এবার চীন রাজ্যের ৮০% এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড। শীত আসলে দেশ জুড়ে বেড়ে যায় টাঙ্গাইলের তৈরি শাল চাদরের চাহিদা। শাল চাদর তৈরিতে এই সময় ব্যস্ত সময় পার করেন এই শিল্পের সাথে জড়িত মালিক শ্রমিকরা। তবে উদ্বেগ বাড়ছে সুতার মূল্য বৃদ্ধি নিয়ে। অন্যদিকে পুঁজি স্বল্পতায় ভুগছেন এই পেশার সাথে জড়িতরা, তাই সরকারি সহায়তার দাবি করছেন ব্যবসায়ীরা। টাঙ্গাইলের সদর, বাসাইল ও দেলদুয়ারে তৈরি হচ্ছে বাহারি রঙের চাদর। রঙিন সুতোয় তৈরি আকর্ষণীয় ডিজাইনের এসব চাদর মন জয় করেছে নানা বয়সী মানুষের। চাহিদা বেশি থাকায় দম ফেলার সময় নেই কারিগরদের। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা চাদর তৈরি করে পরিবারের জন্য বাড়তি আয় করছেন। এতে তাদের সংসারে এসেছে সচ্ছলতা। তবে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন শ্রমিকরা। বাচ্চা লেখাপড়া করাইছি, মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি। সারাদিন কাজ করি, 400-300 কাজ হয়, মজুরি বাড়ায় না। জিনিসপাতির দাম বাড়া, আমার দাম বাড়ে না। বছরে বোনাস দেয় 1000 টাকা। তাঁত মালিকেরা জানান, গত কয়েক বছর চাদরের বাজার বেশ মন্দা গেলেও এ বছর বিক্রি কিছুটা বাড়তি। তবে সুতা ও অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না তাদের। আমাদের স্টকে থাকে মূলত 8-9 মাস চাদর স্টকে থাকে, এরপরে 2 মাস বিক্রি হয় শীতের সিজনে মূলত। কারণ আমাদের মূল প্রবলেমটা হচ্ছে কাপড় প্রোডাকশন দিতে গিয়ে আমাদের ক্যাশ ক্যাপিটালের ঘাটতি। ঋণ পাওয়ার সুবিধা সহ এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন প্রশাসনের কর্মকর্তারা। শাল তৈরির সঙ্গে যে সকল কারিগররা জড়িত আছে তাদের মূলধনের সংকটের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। তা আমরা চেষ্টা করছি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মূলধনের সমস্যা দূর করার জন্য। আমরা ইতিমধ্যেই এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। বর্তমানে জেলায় প্রায় 5000 মানুষ এই পেশার সাথে জড়িত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার বিরতির সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। 7 টাকা।